আজ আমার গল্পের গোয়েন্দা হলো গোগল, যাকে সৃষ্টি করেছিলেন সমরেশ বসু, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1924 সালের 11ই ডিসেম্বর এবং তার মহাপ্রয়াণ ঘটে 1988 সালের 12ই মার্চ। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প ইঁদুরের খুটখুট। অনেককাল ধরে বড়দের গল্প শুনে আমি নিজেও যেন কেমন হাঁপিয়ে পড়েছি, অথচ যাদের সঙ্গে গল্প করতে পেলে আমার মন খুশিতে ভরে ওঠে, তাদের একটা গল্প নিজে থেকে শোনাতে পারি না। শোনাবার খুব স্বাদ, কিন্তু স্বাদ থাকলে তো আর সাধ্যে কুলায় না। বড়দের গল্প শুনিয়ে মনটা কেমন যেন মরচে ধরে গিয়েছে। মনের সেই তাজা টাটকা ভাবটা যেন হারিয়েই ফেলেছি, যা না থাকলে তোমাদের আসরে এসে বসবার কোনো মানেই হয় না। এসব কথা বলতে হলো কারণ আজ ঠিক করেছি তোমাদের আমি একটি গল্প শোনাবো। সম্প্রতি আমি এক বিশিষ্ট বিজ্ঞানীর লেখা পড়েছিলাম। তিনি একটা অদ্ভুত কথা শুনিয়েছেন। তিনি মানুষের মন নিয়ে অনেক গবেষণা করে আবিষ্কার করেছেন, মাত্র 6 বছর বয়সের মধ্যে শিশুদের মনে যেসব ভাবনা, চিন্তা, কল্পনা এবং জ্ঞান বুদ্ধির প্রসার ঘটে, পরবর্তীকালে অর্থাৎ ভবিষ্যতে মানুষ যত বুড়ো হয়, সেই 6 বছরের ভাবনা, চিন্তা, কল্পনা, জ্ঞান বুদ্ধি নানা রূপে নানাভাবে বিকাশ লাভ করে। তার মানে হলো, সেই বিজ্ঞানী একথাই বলতে চেয়েছেন, 6 বছর বয়স পর্যন্তই মানুষের যা কিছু অনুভূতির পূর্ণতা ঘটে, পরে তা নানা রূপে বিকাশ লাভ করে। তা তিনি বিজ্ঞানী হন, কবি বা সাহিত্যিক হন, রাজনৈতিক নেতা বা ডাক্তার হন। আমি অবশ্যই তোমাদের সেই বিজ্ঞানীর কথা শোনাতে বসিনি। তার গবেষণার যথেষ্ট যুক্তি আছে বটে, অনেক তর্ক আছে। সেসব নিয়ে আমাদের আপাতত মাথা ঘামিয়ে লাভ নেই। আমি যার বিষয় নিয়ে তোমাদের একটি আশ্চর্য অথচ ভয়ঙ্কর গল্প শোনাতে যাচ্ছি, তার বয়স মাত্র 6। নাম গোগল। গোগল নামটা ওর বাবা রেখেছিলেন। রাশিয়ার এক বিখ্যাত সাহিত্যিকের নাম ছিল গোগল, আর আমাদের গোগলের বাবা সেই রাশিয়ার সাহিত্যিক গোগলের ভারী ভক্ত। সেই জন্যই ছেলের নাম রেখেছেন গোগল। গোগলের কথা শুনলেই তোমাদের মনে হবে সে জানে না, এমন বিষয় নেই। আসলে সে হয়তো অনেক কিছুই এখনো জানে না, জানার সম্ভবও না, কিন্তু তার ভাব, ভঙ্গি, স্পষ্ট উচ্চারণের কথাবার্তা শুনলে একটু যেন থমকেই যেতে হয়। এই যেমন ধরো, গোগলের বাবাকে কোনো ভদ্রলোক ডাকতে এলেন। বাড়ির চাকর এগিয়ে যাবার আগেই গোগল তার ঝকঝকে কালো চোখে ভদ্রলোকের আপাদ মস্তক একবার দেখবে। কপালের ওপর ঝাঁপিয়ে পড়া চুলের নিচেই ওর সরু টানা ভুরু কুঁচকে উঠবে। জিজ্ঞেস করবে, জানতে পারি আপনি কাকে চান? স্বভাবতই অচেনা ভদ্রলোক হলে একটু হকচকিয়ে যাবেন। অবাক চোখে গোগলের ফর্সা মুখ আর টুকটুকে লাল ঠোঁটের দিকে, ওর রংচঙের জামা আর প্যান্টের দিকে দেখবেন এবং গোগলের বাবার নামটা বলবেন। তখন গোগল গম্ভীর মুখে জিজ্ঞেস করবে, আপনার নামটা জানতে পারি? ওর জিজ্ঞেস করবার ভঙ্গিটাই এমন, ভদ্রলোককে তার নামটি বলতেই হবে। সঙ্গে সঙ্গে গোগলের পরের জিজ্ঞাসা, কোথা থেকে আসছেন, কি দরকার? ভদ্রলোকের তখন মনে হতে পারে গোগল একটি ডেপো ছেলে। তখন ওর পাশে দাঁড়িয়ে হয়তো বাড়ির ভৃত্য সেসব কথা শুনছে আর মিটিমিটি হাসছে। সেও একই কথা অন্যরকম ভাবে জিজ্ঞেস করবে, বাবু আপনি কোথা থেকে আসছেন, বাবুকে কি বলবো? গোগল তখন ভৃত্যকে ধমক দিয়ে বলবে, আহ, তোমাকে কে কথা বলতে বলেছে, দেখছো তো আমি কথা বলছি। বলে সেই ভদ্রলোককেই গোগল বলবে, দেখছেন তো কিরকম দুষ্টু ছেলে, কিছু মনে করবেন না, আপনি আসুন, বাইরের ঘরে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। ভদ্রলোককে বাইরের ঘরে বসিয়ে সে কিন্তু বাবাকে ডাকতে যাবে না, জানে বাবার কাছে খবর চলে গিয়েছে। বরং ও নিজে বাইরের ঘরে চেয়ারে লাফ দিয়ে উঠে বসবে। জিজ্ঞেস করবে, আপনি সিগারেট খাচ্ছেন না কেন? ভদ্রলোক অবাক হয়ে বলবেন, আমি তো সিগারেট খাই না। গোগল বলবে, আমার বাবা খায়,
বাবাকে ডাক্তারবাবু সিগারেট কম খেতে বলেছেন, আমিও খুব কম খাই। ভদ্রলোক চমকে উঠে জিজ্ঞেস করবেন, তুমি সিগারেট খাও নাকি? গোগল গম্ভীর মুখে বলবে, হ্যাঁ, যখন আমি কাজ করি, পড়ার সময় না। আর আমার সিগারেটগুলো আমি নিজেই বানিয়ে নিই, মায়ের চিঠি লেখার কাগজ দিয়ে বানাই। আচ্ছা, ও কথা যাক, আপনি কি সেই বাঘের গল্পটা জানেন যে ছাগলছানার গা চেটে দিয়েছিল? ভদ্রলোক বলবেন, না তো। গোগল চোখ বড় বড় করে বলবে, সে কি, আপনি জিম করবেটের নাম শোনেননি? তিনিই তো লিখেছেন। আচ্ছা, আপনাকে আমি গল্পটা বলছি। একদিন বিকেলবেলা জিম করবেট একটা গাছে মাচা, মাচা মানে জানেন তো, মাচা হলো গাছের ডালে বসবার জায়গা, সেখান থেকে বাঘকে গুলি করে মারা হয়। তা একদিন বিকেলে জিম করবেট একটা গাছের উপরে মাচায় বসে আছেন। তখন কিন্তু আকাশটা লাল ছিল। উনি দেখলেন কাছেই যে গ্রাম আছে না, সেই গ্রামের একটা ছাগলছানা বাড়ির পথ ভুলে জঙ্গলের কাছে এসে পড়েছে। উনি ভাবলেন ছাগলছানাটা বাঘের পেটে যাবে। ঠিক সেই সময়েই দেখা গেল প্রকাণ্ড বড় একটা বাঘ একটা উঁচু ঢিবিতে এসে দাঁড়ালো। সেই বাঘটা অনেকগুলো মানুষ খেয়ে ফেলেছে। ওকে মারবার জন্যই উনি মাচায় বন্দুক নিয়ে বসেছিলেন। উনি বন্দুক তোলবার আগেই দেখলেন ছাগলছানাটা করতে করতে একেবারে বাঘটার মুখের কাছে গিয়ে দাঁড়ালো। কেন বলুন তো? ভদ্রলোক হয়তো সত্যি জানেন না, তাই বললেন, জানি না তো। গোগল হাত নেড়ে নিজেই খুব অবাক হয়ে বলবে, ছাগলছানাটা তো কোনোদিন বাঘ দেখেনি, ও তো শিশু। তাই বাঘ যে ভীষণ জানোয়ার ও তার কিছুই জানে না। ভেবেছিল ওটাই বুঝি ওর মা, তাই বাঘের মুখের কাছ থেকে একেবারে তার পেটের নিচে চলে গেল। জিম করবেট তখন ভাবলেন বাঘটা এবার ছাগলছানাকে এক গরাসে খেয়ে ফেলবে। কিন্তু বাঘটা কি করলো বলুন তো? ভদ্রলোক বললেন, জানি না তো। গোগল বলবে, বাঘটা ওকে খেলো না, একটু যেন বিরক্ত হলো। একবার ছাগলছানাটাকে শুকে আস্তে আস্তে ঠ্যাং তুলে ছাগলছানাটাকে সরিয়ে দিল। তারপর ঢিবির নিচে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। ব্যাপার দেখে জিম করবেট বাঘটাকে মারবার কথাই ভুলে গেলেন। তার মনে হলো জীবনে এমন ঘটনা মানুষ আর কখনো হয়তো দেখবে না। এটা নিশ্চয়ই ভগবানের কোনো লীলা। কিন্তু বাঘটা কেন ছাগলছানাটাকে খেলো না বলুন তো? ভদ্রলোক বললেন, জানি না তো। গোগল ঘাড় বাঁকিয়ে চোখ ঘুরিয়ে বললে, আসলে বাঘেরা খিদে না পেলে কারোকে মারে না। আমাদের যেমন দুষ্টু খিদে আছে না, খিদে না পেলেও খাবার জন্য বায়না করি, ওরা সেরকম না। ভদ্রলোক তখন জিজ্ঞেস করবেন, তোমার বুঝি দুষ্টু খিদে পায়? গোগলের চোখে হাসি ঝিলিক দিয়ে উঠবে, বলবে, একটু একটু। আচ্ছা, আপনি কি সেই বাহাদুরের কথা জানেন? ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করবেন, কোন বাহাদুর? গোগল ও ভদ্রলোকের এত কম জানা আছে দেখে খুব অবাক হয়ে বলবে, যুথপতি বাহাদুর। ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করবেন, যুথপতিটা কি? গোগল এবার ঠোঁট আর জিভ দিয়ে একটা শব্দ করবে, যেন ভদ্রলোককে করুণা করছে। বলবে, যুথপতি জানেন না? জঙ্গলে হাতিদের যে দল থাকে তার যে সর্দার থাকে তাকে বলে যুথপতি। ভদ্রলোক অবাক হয়ে বলবেন, ও তাই নাকি? তা সেসব বই কি তুমি পড়েছো নাকি? গোগল বলবে, আমি এখনো অতটা ভালো করে পড়তে শিখিনি। মা আমাকে পড়ে শোনায়, আমার সব মনে থাকে। অবশ্যই আমারও একটা গল্প লেখার খাতা আছে, তাতে অনেক গল্পই লিখি, তবে বানান একটু ভুল হয়, মা ঠিক করে দেয়। তারপরে শুনুন, বাহাদুর নামে একজন যুথপতি ছিল ছোটনাগপুরের জঙ্গলে। এ সময় হয়তো গোগলের বাবা এসে পড়বেন এবং ভদ্রলোকের সঙ্গে কথা আরম্ভ করবেন। ওহো, আপনি এসেছেন, আমার একটু দেরি হয়ে গেল। গোগল তাড়াতাড়ি বলবে, বাবা, আমি আগে বাহাদুরের গল্পটা বলিনি। গোগলের বাবা বললেন, না গোগল, লক্ষ্মী বাবা, এর সঙ্গে আমার অনেক জরুরি দরকারি কথা আছে, তুমি এখন ভেতরে যাও। গোগল চেয়ার থেকে লাফিয়ে নামবে, হতাশ মুখখানি ভারী করে বলবে, তোমাদের খালি দরকারি আর জরুরি কথা, বাহাদুরের গল্পটা বুঝি কিছু না?
ভদ্রলোক তখন বলবেন, দরকারি কথা সেরেই আমি তোমার বাহাদুরের গল্প না শুনে যাচ্ছি না। গোগল একটু চোখ পাকাবার ভঙ্গি করে বলবে, ঠিক তো, মিথ্যা কথা বলবেন না, পাপ লাগবে। গোগলের বাবা বলবেন, হ্যাঁ হ্যাঁ, কেউ তোমাকে মিথ্যে কথা বলছেন না, তুমি এখন ভেতরে যাও তো। গোগল তখন চলে যাবে। আসলে ব্যাপারটা হয়েছে কি, বাড়িতে গোগল ভারী নিঃসঙ্গ। মা রান্না বান্না আরও 10 রকম কাজ নিয়ে ব্যস্ত থাকেন, চাকরও তাই। ও স্কুলে যায় বটে, তারপর যে ওরা সময় কাটতে চায় না। সেই দুপুরে মা কখন একটু গল্প পড়ে শোনাবেন, তারপরও বিকেল আছে, সন্ধে আছে, রোজ রোজ ওকে বেড়াতে নিয়েও যাওয়া যায় না। বাবা থাকেন বাড়ির বাইরে কাজে, সেজন্যেই ও কারোকে পেলে ছাড়তে চায় না। আর সত্যি সত্যি ও চমৎকার গল্প বলতে পারে, লেখেও। লেখাগুলো অবশ্যই মায়ের কাছে শোনা গল্পগুলোরই মতো, প্রায় একটু এদিক ওদিক থাকে, সেটা ওর নিজের বানানো। তাছাড়া গোগল প্লাস্টার দিয়ে নানা রকম মূর্তি তৈরি করে। বাড়ির যাবতীয় ফেলে দেওয়া ইলেকট্রিকের তার, নষ্ট হয়ে যাওয়া সুইচ, সেসব দিয়েও সে অনেক কিছু তৈরি করে। জিজ্ঞেস করলে বলে, মাইক তৈরি করা হচ্ছে, আলো জ্বলছে না, সুইচ ঠিক করা হচ্ছে। মোটের উপর গোগল একদিকে যেমন নিঃসঙ্গ, অন্যদিকে আবার তেমনই ব্যস্ত। তখন ওকে 10 বার ডেকেও চান করানো খাওয়ানো যাবে না। যাই হোক, যে অদ্ভুত আর ভয়ঙ্কর গল্পটা বলতে যাচ্ছি, এবার সেইটাই বলি। জুন মাসে গোগল বাবা মায়ের সঙ্গে কাশ্মীরে বেড়াতে গেল। মনে মনে তার যত আনন্দ তত উত্তেজনা। ও ওর বাবার কাছে আগেই শুনে নিয়েছে, হিমালয়ের অভ্যন্তরে 40 মাইল চওড়া, 80 মাইল লম্বা এক অপূর্ব সুন্দর উপত্যকা আছে। সেই উপত্যকা ভূমি হলো কাশ্মীর। গোগলেরা সকালবেলা যখন পাঠানকোটে এসে পৌঁছালো, দেখা গেল সেখানে বেশ একটা উত্তেজনা আর পুলিশ মিলিটারি টহল দিচ্ছে। লোকজনকে ডেকে নানা রকম জিজ্ঞাসাবাদ করছে, সে কোথা থেকে এসেছে, কোথায় যাবে। সন্দেহবশত অনেকের ট্রাঙ্ক সুটকেসও খুলে দেখছে। এমনকি গোগলের বাবাকেও একজন পুলিশ অফিসার ইংরেজিতে কী সব কথাবার্তা জিজ্ঞেস করলেন। বাবা পকেট থেকে রেলের টিকিট আর অফিসের কার্ড সবই দেখালেন। মাকে আর গোগলকেও দেখিয়ে পরিচয় দিলেন। পাঠানকোট স্টেশনের ক্যাটারিংয়ের খাবার ঘরে সকালের খাবার খেতে খেতে গোগল বাবার মুখে সব ঘটনাটা শুনল। গতকাল পাঞ্জাবের চণ্ডীগড়ে একটা সাংঘাতিক ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে। ডাকাতেরা 3 জন লোককে গুলি করে মেরে ফেলেছে। এক ধরনের লোহার কেস আছে, যার মধ্যে কোটি কোটি টাকা থাকে। এই কেসগুলো যে সে খুলতে পারে না। প্রত্যেকটা কেসের আলাদা আলাদা ধরনের চাবি আছে, আর চাবিগুলো বাঁ দিকে বা ডান দিকে কতবার কিভাবে পাক দিতে হবে তা জানা আছে শুধু একজনের। তিনি হলেন ব্যাংকের ম্যানেজার। চাবিও তার কাছেই থাকে। যেখানে নোট ছাপানো হয় তাকে বলে মিন্ট। মিন্ট থেকে রিজার্ভ ব্যাংকে টাকা যায়। রিজার্ভ ব্যাংক থেকে সেই রকম কয়েকটি কেস ভর্তি টাকা নিয়ে যখন একটি গাড়ি চণ্ডীগড় স্টেট ব্যাংকের দিকে যাচ্ছিল, তখনই একটা নির্জন জায়গায় ডাকাতরা সেই গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। গাড়িতে ড্রাইভার নিয়ে সব শুধু 4 জন লোক ছিল। 3 জনের কাছে বন্দুক ছিল, কিন্তু ডাকাতরা এমনই দুর্ধর্ষ, তারা 3 জনকে মেরে ফেলেছে। একজন এখন হাসপাতালে আছে, বাঁচবে কিনা সন্দেহ। তার মানে ডাকাতরা প্রায় 15-20 কোটি টাকার কেস নিয়ে পালিয়েছে। চারদিকেই সেই ডাকাত দলের সন্ধান চলছে। কেউ কেউ অনুমান করেছে ডাকাত দল হয়তো কাশ্মীরে ঢুকে ভারতবর্ষের সীমানা পেরিয়ে পাকিস্তানে পালিয়ে যাবে। সেই জন্য সমস্ত লরি, ট্রাক, প্রাইভেট গাড়ি, বাস, পুলিশ আর মিলিটারি খুঁজে খুঁজে দেখছে। সব থেকে মুশকিল হয়েছে, ডাকাত দলকে কেউ চেনে না, আর তারা কি গাড়ি নিয়ে পালিয়েছে তাও কেউ বলতে পারে না। যারা পারত তাদের 3 জন তো মারাই গিয়েছে, একজন এখনো অচৈতন্য অবস্থায় হাসপাতালে পড়ে আছে। গোগল আবার খেতে খেতে বাবার মুখে সমস্ত ঘটনাটা শোনার পর মনে মনে কেবলই কল্পনা করার চেষ্টা করতে লাগলো, ডাকাতগুলোর চেহারা কিরকম হতে পারে। খাবার খেয়ে বাইরে বেরিয়ে ও প্রত্যেকটা লোকের মুখের দিকে ভালো করে দেখতে লাগলো। লম্বা চওড়া চেহারা আর বড় গোঁফ দেখলেই ওর মনটা যেন ছ্যাঁত ছ্যাঁত করে উঠতে লাগলো। কিন্তু পর মুহূর্তেই তাদের হাসি আর কথাবার্তা শুনে অন্যরকম মনে হলো।
এদিকে ওর মা তাড়া দিলেন, পাঠানকোট থেকেই চান করে নিতে হবে। তাই নিতে হলো। তারপর বেশ একটা ঝকমকে সুন্দর বাসে উঠে ওরা কাশ্মীর যাত্রা করলো। পাহাড়ের উপর দিয়ে এঁকে বেঁকে যেতে যেতে নানা রকম দৃশ্য দেখে ডাকাতির কথাটা গোগল প্রায় ভুলেই গেল। খাতা আর পেন্সিল নিয়ে হঠাৎ হঠাৎ একটা করে কথা লিখতে লাগলো। গাড়ির মধ্যে ভারতের নানা প্রদেশের মহিলা পুরুষেরা রয়েছেন। তাদের ভাষা গোগলের জানা না থাকলেও সকলের সঙ্গেই তার বেশ ভাব হয়ে গেল। সকলেই তাকে গাল টিপে মাথার চুলে হাত বুলিয়ে আদরও করল। এক দাড়িগোঁফওয়ালা তলোয়ারধারী শিখ ওকে চুমু খেতেই ওর ভীষণ সুরসুরি লেগে গেল। রাত্রিবেলাটা ওদের কাটাতে হলো কুঁদ বলে একটা জায়গায়। পরদিন ভোরবেলা আবার যাত্রা শুরু হলো। গোগল আর বাইরে থেকে দৃষ্টি ফেরাতে পারে না। দুপুরের দিকে ওরা যখন কাশ্মীরে পৌঁছলো, সমতলের মতো সেই উপত্যকায় গোগল একেবারে মুগ্ধ। হিমালয়ের বুকে যেরকম সুন্দর হ্রদ আছে, ভাসমান বাগান আছে, ও ভাবতেই পারেনি। ঝিলাম নদীর তীরে তাকিয়ে ওর চোখ চকচক করে উঠল। বাবা ওকে চিনিয়ে দিলেন চিনার গাছ। যেমন বিশাল গাছ তেমনি ওর পাতা। সব থেকে ওর আনন্দ হলো যখন বাবা একটা বোট ভাড়া করলেন। কোনো হোটেলে ওরা থাকলো না। হাউস বোটটাই একটা বাড়ি। তার মধ্যে বসবার ঘর, খাবার ঘর, শোবার ঘর, বাথরুম সব আছে। এমনকি ইলেকট্রিকের আলোও আছে। কয়েকদিন হাউস বোটে থেকে গোগলেরা বেড়াতে গেল পহেলগাঁও বলে একটা জায়গায়। কাশ্মীর শহর থেকে ৬০-৬৫ মাইল দূরে পহেলগাঁও। জায়গাটা লিডার নদীর ধারে। পাহাড়ি নদী, পাহাড়ে ধাক্কা খেয়ে গর্জন করে বয়ে চলেছে। নদীর ওপারে পাহাড়, পাহাড়ের গায়ে পাইন বন, আর বনের মাথায় পাহাড়ের চূড়া বরফে সাদা ধপধপ করছে। গোগল এসব ছবিতেই দেখেছে, চোখে এই প্রথম দেখল। এখানেও ছোট ছোট হোটেল আছে, কিন্তু হ্রদে যেমন হাউস বোট থাকে, পহেলগাঁওয়ের তাঁবু আছে। গোগলের বাবা তাঁবুতে থাকাই ঠিক করলেন। সবুজ ঘাসওয়ালা উঁচু নিচু এক একটা জায়গা বেছে নিয়ে তাঁবু খাটানো হয়েছে। গোগলের বাবা তাঁবুওয়ালাদের সঙ্গে কথা বললেন। তাঁবুওয়ালা একটা বেশ বড় খাটানো তাঁবু দেখালো, যার ভিতরে 3টে ভাগ আছে। সামনের ভাগে কয়েকটা চেয়ার আর একটা টেবিল। টেবিলে আবার কয়েকটা ইংরাজি ম্যাগাজিনও আছে। তার পরের ভাগটা বেশ বড়, সেখানে 2টো বড় বড় খাটিয়া আছে। গোগল বুঝে গেল এটাই তাঁবুর ভেতরে শোবার ঘর। তার পিছনে বাথরুম, সেখানেও কাঠের পাটাতন পাতা আছে। বালতি, ঘটি আর গোগল জানে বাকি 2টো জিনিসকে বলে কমোড। হাউস বোটেই বাবা শিখিয়ে দিয়েছিলেন এসব জায়গায় তো পায়খানা নেই, তাই কমোডের ব্যবস্থা। তাঁবুওয়ালাই জানিয়ে দিল তারা খাবারও দেবে, যা গোগলদের খেতে ইচ্ছা হয়। সত্যি কি মজা! বেড়াবার জন্য যে এত ব্যবস্থা আছে আগে গোগল জানতো না। ওর সঙ্গে তাঁবুওয়ালার খুব ভাব হয়ে গেল। সে এবার ভাব করিয়ে দিল টাট্টু ঘোড়াওয়ালার সঙ্গে। গোগলের বাবা টাট্টুওয়ালাকে গোগলকে ঘোড়ায় চাপিয়ে বেরিয়ে আনতে বললেন। টাট্টুওয়ালা গোগলকে টাট্টুতে চাপিয়ে মাঠ আর পাইন বনের দিকে বেড়াতে নিয়ে গেল। পাইন বন আর ফাঁকে ফাঁকে মাঠেও তাঁবু করেছে অনেক। আশেপাশে অনেক গাড়ি দাঁড় করানো। যাদের গাড়ি আছে তারা অনেকে গাড়ি নিয়েও বেড়াতে এসেছে। কয়েকটা গাড়ির পিছনে আবার আলাদা করে ভ্যান জুড়ে দেওয়া হয়েছে, ঠিক যেন গাড়ির পিছনে একটা মালগাড়ির ওয়াগন। গোগল টাট্টুওয়ালাকে ওগুলো দেখিয়ে জিজ্ঞেস করলো, ওগুলো কি? টাট্টুওয়ালা বাংলা কথা না বুঝলেও গোগলের প্রশ্নটা বুঝে নিল। জবাব দিল, उसमें सब लोगों का सामान है। গোগল জিজ্ঞেস করলো, सामान কি? টাট্টুওয়ালা হেসে বলল, सामान नहीं जानता खोका बाबू, माल माल, বাক্সা বিস্তারা। গোগল বুঝে নিল, বলল, বাক্স আর বিছানা, তার জন্য এত বড় মালগাড়ি? টাট্টুওয়ালা হাসল, কোনো জবাব দিল না। গোগল বেশ খানিকক্ষণ টাট্টুতে চেপে বেড়ালো। জায়গাটা ওদের তাঁবুর কাছেই। দুপুরবেলা খেয়েই গোগল ওর খাতা আর পেন্সিল নিয়ে বেরিয়ে পড়ল। বাবা বললেন, বেশি দূরে কোথাও যেও না, কাছে পিঠেই থেকো। গোগল মাঠ আর পাইন বন দেখিয়ে বলল, আমি ওদিকটাই থাকবো। গোগল মাঠ আর পাইন বনের দিকে গিয়ে খানিকক্ষণ ঘুরল। ওর মনে হলো ওর বয়সী ছেলেরা সকলেই বোধহয় পাঞ্জাবি। কয়েকজনের সঙ্গে অল্প 2-4টে ইংরেজিতে কথা হলো।
কিন্তু তেমন জমল না। তখন গোগল খাতা পেন্সিল নিয়ে বসে গেল। বড় বড় করে লিখল, পাইন বন অতি সুন্দর, লোকেরাও সুন্দর। গোগল ওর বাবার কাছে দুপুরবেলা জেনে নিয়েছে গাড়ির পিছনে জোড়া ওগুলোকে নাকি অটো ভ্যান বলে। ও ঘুরে ঘুরে হঠাৎ একটা অটো ভ্যানের কাছে দাঁড়িয়ে পড়ল। অটো ভ্যানের সামনে কোনো গাড়ি নেই, শুধু ভ্যানটা রয়েছে। গোগলের মনে হলো ভ্যানটার মধ্যে যেন ঠুং ঠুং করে একটা শব্দ হচ্ছে। ও খুব অবাক হলো। ভ্যানটার পিছনে গিয়ে দেখল তার দরজায় মস্ত বড় বড় দুটো তালা ঝুলছে। অথচ শব্দটা কিসের? ভ্যানটা যেখানে রয়েছে সেখানে পাইন বন একটু ঘন, সামনে কোনো তাঁবু নেই, নিরিবিলি মতো। শব্দটা হঠাৎ থেমে গেল। গোগল ভ্যানটার চারপাশে ঘুরল। উঁচুতে এক জায়গায় একটা বড় ফুটো রয়েছে, সেখানে উঠে দেখবার উপায় নেই। গোগলের মনে হলো ও বোধহয় ভুল শুনেছে। আসলে ভিতরে বোধহয় ইঁদুর রয়েছে, ইঁদুর ঠুক ঠুক করছে। ও সেখান থেকে আবার অন্যদিকে সরে গেল। যেদিকে লোকজন আছে সেদিকে বেড়াতে বেড়াতে বাবা মাকে পেয়ে গেল। তাদের সঙ্গে লিডার নদীর ধারে গেল, কিন্তু বেশিক্ষণ থাকা গেল না। আকাশে মেঘ করে এলো, বিদ্যুৎ চমকাতে লাগলো। গোগল বলল, বাবা, আমাদের তাঁবু ভিজে গেলে থাকবো কেমন করে? বাবা হেসে বললেন, দূর বোকা, তাঁবুর ভিতরে আবার জল পড়ে নাকি? ওয়াটার প্রুফ দেখো নি? যেমন কিনা রেনকোট বা ছাতা, তার নিচে কি জল পড়ে? তাঁবুর কাপড়ে সেই রকম, ভেতরে জল পড়ে না। গোগল খুব গম্ভীরভাবে মাথা ঝাঁকালো। সত্যি ব্যাপারটা ও ভাবেনি। ওরা তাঁবুতে ফিরতে না ফিরতেই বৃষ্টি নামলো আর দারুণ শীত করতে লাগলো। বাবা তাঁবুর মুখ ভালো করে বেঁধে দিলেন। পরের দিন সকালবেলা ঝকঝকে রোদ উঠল, সব যেন নতুন হয়ে উঠেছে। গোগল সেই মাঠ আর পাইন বনের দিকে গেল। এদিক ওদিক ঘুরতে ঘুরতে ও সেই ভ্যানটার কাছে গেল। ভ্যানটার সঙ্গে এখন গাড়িটাও রয়েছে। এক ভদ্রলোক গাড়িতে বসে বসে সিগারেট খাচ্ছেন। বাবারই বয়সী হবে। তিনি গোগলকে দেখতে পেলেন না, কিন্তু ভ্যানের ভিতর সেই ঠুং ঠুং শব্দ হচ্ছে। গোগল ভ্যানটার চারপাশে ঘুরে গাড়ির সামনে এসে দাঁড়ালো। সেই সময় ভদ্রলোক ওর দিকে তাকালেন। সামনে থেকে মনে হলো ভদ্রলোক বাবার থেকে যেন বয়সে ছোট। লম্বা ঝুলপি, সরু গোঁফ, গালে অল্প দাড়ি গজিয়েছে। গোগলকে দেখেই লোকটি হঠাৎ ঝুঁকে পড়ে গাড়ির হর্ন বাজিয়ে দিল। অমনি ঠুং ঠুং শব্দটাও থেমে গেল। লোকটি গোগলকে জিজ্ঞেস করলো, কে মাংতা বাচ্চা? গোগল বলল, কিছু না, ইঁদুর মানে র্যাট র্যাট ঠুক ঠুক করছে বলে ভ্যানের দিকে দেখিয়ে দিল। লোকটা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, উসকো অন্দর মে ইন্দুর হ্যায়, মার দেগা। গোগলও হেসে সরে গেল। চলে যাওয়ার সময় হঠাৎ ভ্যানের উঁচু গায়ে ফুটোর দিকে ওর চোখ পড়ল। পড়তেই দেখলো একটা চোখ ওকে দেখছে। যেই চোখাচোখি হলো অমনি চোখটা সরে গেল। ওটা যে ইঁদুরের চোখ না, তাতে কোনো সন্দেহ নেই। মনে হলো মানুষের চোখ, কিন্তু তা কি করে সম্ভব হবে? ভ্যানের মধ্যে মানুষ থাকবে কি করে? গোগল কি গাড়ির লোকটাকে কিছু বলবে? না, না বলাই ভালো। ও চলে যেতে যেতে ভাবলো, লোকটা তখন হঠাৎ হর্ন বাজালো কেন? আর তখনই ঠুং ঠুং শব্দটাও বন্ধ হয়ে গেল। এর মধ্যে কি ব্যাপার থাকতে পারে? গোগল তাঁবুতে ফিরে বাবাকে ঘটনাটা বলল। বাবা বললেন, তুমি নিশ্চয়ই ভুল দেখেছো, ওটা কখনো মানুষের চোখ হতে পারে না। ভ্যানের কোনো জানালা দরজা থাকে না, ওর মধ্যে মানুষ থাকলে দম বন্ধ হয়ে মরে যাবে। গোগলের মনে হলো কথাটা ঠিক, কিন্তু ও কি এতই ভুল দেখেছে? ও অন্যদিকে বেড়াতে বেড়াতে ভাবতে লাগলো। দেখলো এখানে পুলিশ আর মিলিটারি টহল দিয়ে বেড়াচ্ছে, নিশ্চয়ই সেই ব্যাংক ডাকাতির ডাকাতদের ধরবার জন্য। তাঁবুওয়ালা ওর বাংলা কথা বুঝতে পারে, সেও বেশ ভাঙা ভাঙা বাংলা বলতে পারে। ও গিয়ে তাঁবুওয়ালাকে জিজ্ঞেস করলো, এখানে এত পুলিশ আর মিলিটারি টহল দিচ্ছে কেন? সেই ডাকাতদের ধরবার জন্য? তাঁবুওয়ালা বলল, হ্যাঁ খোকা বাবু, ডাকাত লোক এধারেও আসতে পারে। পুলিশ বাদলাচ্ছে কি ডাকাত লোক নাকি ইধারে কোথায় এসছে। পুলিশ খবর পেয়েছে? তাঁবুওয়ালা বলল, তা জানি না, তবে ও লোক ডাকাত খুঁজছে। গোগল বলল, কিন্তু এখানে তো সবাই বেড়াতে আসে, ডাকাতরা কি এখানে আসবে? তাঁবুওয়ালা বলল, আসতে ভি পারে, ও লোক হর জায়গা যেতে পারে।
গোগল চিন্তিত হয়ে তাঁবুতে ফিরে গেল। গোগল দুপুরবেলা খেয়ে দিয়ে বাবার পাশে একটু শুয়ে রইল। তারপর বাবাকে বলে বেরিয়ে পড়লো খাতা পেন্সিল নিয়ে। এক জায়গায় বসে লিখল, ভ্যানের মধ্যে ইঁদুরের ঠুকঠুক। তারপরে পাইন বোর্ডের দিকে তাকিয়ে দেখল ভ্যানটা রয়েছে, গাড়িটা নেই। গোগল ভ্যানটার কাছে গেল, কোনো শব্দ হচ্ছে না। ও সেই ফুটোটার দিকে তাকালো, না, কোনো চোখ দেখা যাচ্ছে না। কিন্তু ভিতরে যেন খুট করে একটা শব্দ হলো একবারই। গোগল ভ্যানটার গায়ে কান ঠেকিয়ে শোনবার চেষ্টা করলো কোনো শব্দ হচ্ছে কিনা। খুব চমকে উঠল। খুব অস্পষ্ট হলেও গোগল মানুষের কথা বলার শব্দ পেল। কি বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু ঠিক মানুষের গলা। গোগল সরে এসে পিছনে গিয়ে দেখলো তালা দুটো ঠিক ঝুলছে। ও তাঁবুতে ফিরে গিয়ে বাবাকে ঘটনাটা বলল। বাবা বললেন, তুমি তো অনেক কিছুই শুনতে পাও, কি শুনতে কি শুনেছ তার ঠিক নেই। ও ভ্যানটা তোমাকে পেয়ে বসেছে। বাবা তেমন আমল দিলেন না। গোগল তখন তাঁবুওয়ালার কাছে গেল, তাকে সব কথা বলল। তাঁবুওয়ালার চোখে মুখে একটু চিন্তা দেখা দিল। সে গোগলকে নিয়ে পাকা রাস্তার ধারে একটা ঘরে নিয়ে গেল। সেখানে বন্দুক পিস্তল নিয়ে অনেক পুলিশের লোকেরা ছিলেন। তাঁবুওয়ালা তাদের হিন্দিতে গোগলের বলা ঘটনাটা বলল। সঙ্গে সঙ্গে কয়েকজন উঠে দাঁড়ালেন। একজন লম্বা চওড়া অফিসার, কোমরে পিস্তল গোজা, গোগলের হাত ধরে বললেন, চলো বাচ্চা, মুঝে ও ওয়াগান দেখা দো। তাঁবুওয়ালা বলল, খোকাবাবু, ভ্যানটাই সব লোককে দেখিয়ে দাও। গোগল বলল, চলুন। গোগলের সঙ্গে সেই অফিসার এবং আরো কয়েকজন বন্দুক নিয়ে চললেন। কাছে গিয়ে দেখা গেল ভ্যানের গাড়িটা তখন ফিরে এসেছে, আর সেই লোকটি গাড়িতে বসে আছে। অফিসার এগিয়ে গিয়ে সেই লোকটিকে কি বললেন, লোকটিও কি সব বলল। তারপর একটা চাবির গোছা নিয়ে লোকটি গাড়ি থেকে নেমে এলো। নেমে এসে ভ্যানের পিছন দিকে না গিয়ে লোকটি হঠাৎ অন্য দিকে দৌড়তে লাগলো। অফিসার তৎক্ষণাৎ কোমর থেকে পিস্তল বের করে লোকটার দিকে ছুড়লেন, কিন্তু লোকটা যেন সাপের মতো এঁকে বেঁকে পাইন বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ব্যাপার দেখে ভিড় জমতে লাগলো। অফিসার হুকুম দিলেন, ভ্যানকে তালা মে গুলি চালাও। দুজন বন্দুকধারী গুলি করে তালা ভেঙে ফেলল। সঙ্গে সঙ্গে ভ্যানের ভিতর থেকে গুলি ছুটে এলো। তাঁবুওয়ালা গোগলকে কোলে তুলে নিয়ে সরে গেল। একজন পুলিশের লোক গুলি খেয়ে পড়ে গেল। তখন বন্দুকধারী মিলিটারিও এসে গিয়েছে। ভ্যানের চারপাশ ঘিরে গুলি ছোড়া শুরু হলো, যেন একটা যুদ্ধ চলছে। ভ্যানের ভিতর থেকে খানিকক্ষণ গুলি ছুটে এলো, তারপর বন্ধ হয়ে গেল। ভিতরে যেন কেউ আর্তনাদ করছে। সেই পুলিশ অফিসার চেঁচিয়ে বললেন, জিন্দা রহনে মাংতা তো জলদি নিকালো। একটু পরে ভ্যান থেকে একটি লোক দুহাত তুলে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে তাকে একজন ধরে ফেলল। আরেকজনকে নামানো হলো, তার ঘাড়ের কাছে রক্ত। তারপর কয়েকজন ভ্যানের ভিতর ঢুকলো। ভেতর থেকে বের করে নিয়ে এলো ব্যাংকের সেই ভাঙা লোহার কেস আর বান্ডিল বান্ডিল টাকার নোট। তাঁবুওয়ালার চোখ ছানা বড়া। সে গোগলকে বলল, খোকা বাবু, তুমি বহুত বুড়িয়া লড়কা আছো, তোমার জন্যই ডাকাত লোক ধরা পড়েছে, তামাম রুপেয়া ভি মিলে গেছে। সেই লম্বা চওড়া ফর্সা পুলিশ অফিসার এসে তাঁবুওয়ালার কোল থেকে গোগলকে নিজের কোলে তুলে নিলেন। আদর করে চুমু খেয়ে অনেক কথা বলতে লাগলেন। গোগল তা বুঝতে পারল না। শত শত লোক, পুলিশ, মিলিটারি, পুরুষ, মহিলা সবাই তখন গোগলকে দেখছে আর হাসছে, কেউ কেউ হাততালিও দিচ্ছে। এ সময় গোগলের বাবা মা ছুটে এলেন। বাবা ইংরেজিতে অফিসারকে ভয়ে ভয়ে কি যেন জিজ্ঞেস করলেন আর বললেন। অফিসার অমনি বাবাকেও এক হাতে জড়িয়ে ধরে ইংরেজিতে কি যেন বললেন। গোগল দেখলো বাবা মা হাসছেন, কিন্তু তাদের চোখেও যেন জল এসে পড়েছে। মা হাত বাড়াতেই গোগল মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। মা ওকে চুমু খেয়ে বললেন, আমার সোনা মানিক। গোগল বলল, কাঁদছো কেন মা? মা বললেন, আনন্দে, তুমি যে আমাদের মুখ উজ্জ্বল করেছো। গোগল লজ্জা পেয়ে মায়ের কাঁধে মুখ লুকালো। এবার এখানেই ইতি। পরে আবার তোমাদের গোগলের নতুন গল্প শোনাবো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।